গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। একটু আগের একটি ভিডিওতে আমি তোমাদের WBJEE 2020 র্যাঙ্ক কার্ড কী করে ডাউনলোড করতে হয় তার ডিটেলস প্রসিডিওরটা আমি দেখিয়েছি। স্মার্টফোন থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে, তারই প্রসিডিওর দেখানো হয়েছে। এবং সেখানেই আমি বলেছিলাম যে এবারের WBJEE 2020 যে কাউন্সিলিং প্রসিডিওর তাতে আমূল পরিবর্তন এসছে। সম্পূর্ণ প্রসিডিওরটা অনলাইনে হবে, ফিজিক্যালি কোথাও যেতে হবে না, কোনো রিপোর্টিং সেন্টার নেই। তার ডিটেলস পদ্ধতি নিয়ে আমি আজকে এই দ্বিতীয় ভিডিওটায় হাজির হয়েছি। এই ভিডিওটায় আমি ডিটেলসে পুরো ব্যাপারটা বিস্তারিত বলবো। তার জন্য ভিডিওটা হয়তো বেশ কিছুটা বড় হয়ে যাবে। তোমরা ধৈর্য ধরে যদি ভিডিওটা পুরোটা দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের পুরো কাউন্সিলিং প্রসিডিওরটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর তোমাদের যদি মনে হয় যে এরকম ভিডিও তোমাদের আরও পরবর্তীকালে জয়েন্টের নোটিশ যে সমস্ত আসবে তার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে এই চ্যানেলটার এই ভিডিওটার নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে এবং পাশের বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড কোনো নোটিশ এলে আমি ডাউনলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে কাউন্সিলিং নোটিশটা দেখার জন্য, সেটা হচ্ছে এইভাবে নিজেদের স্মার্টফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সাথে ইন্টারনেট অন করতে হবে এবং ক্রোম ব্রাউজারে এসে তোমাদেরকে টাইপ করতে হবে WBJEE। টাইপ করার পর সার্চ করলে এরকম রেজাল্ট আসবে। প্রথমে আসবে wbjeeb.nic.in, যেটা থেকে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করছো। এই ওয়েবসাইটটা নয়, সোজা স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে আর একটি ওয়েবসাইট পাবে wbjeeb.in। সেই ওয়েবসাইটটা ক্লিক করলে এরকম একটি উইন্ডো খুলে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের। তার প্রথমেই দেখতে পাচ্ছ বাঁদিকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তার ডান দিকে WBJEE 2020, তার ডান দিকে আছে নিউজ অ্যান্ড নোটিশ। সেই নিউজ অ্যান্ড নোটিশের মধ্যে দেখো লেখা আছে নোটিফিকেশান ফর কাউন্সিলিং, পাশে নিউ বলে একটা লাইটিং কালারের টেক্সট উঠছে। তো এই নোটিফিকেশান ফর কাউন্সিলিংয়ে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে PDF ফরম্যাটে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে চলো দেখে নিই। একটি নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে। এই নোটিফিকেশানটাই হচ্ছে এবারের নতুন কাউন্সিলিংয়ের ডিটেলস নোটিফিকেশান। কীভাবে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে, কিভাবে কি হবে, তার পুরো প্রক্রিয়াটা এখানে আছে, যেটা আমি স্টেপ বাই স্টেপ এখনই বলতে চলেছি। দেখো ডেটটা দেখতেই পাচ্ছ, 7ই আগস্ট 2020 কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে। এবং প্রথমের এগুলোতে কিছু জানার নেই, এখানে আছে। তারপর শুরু হচ্ছে রুলস অ্যান্ড গাইডলাইন্স। এখানে যেটা বলা হচ্ছে দেয়ার উইল বি 2 সেপারেট আনকানেক্টেড কাউন্সিলিং, দুটো সেপারেট কাউন্সিলিং হবে। একটা WBJEE 2020 র্যাঙ্ক হোল্ডারদের জন্য, আর একটা হচ্ছে একটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেন ক্যান্ডিডেটসের জন্য। JEE মেন ক্যান্ডিডেটস যারা আছে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আর WBJEE 2020 র্যাঙ্ক হোল্ডার যারা হবে তাদেরকে কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না। এবার বলছে ফর কাউন্সিলিং WBJEE 2020 র্যাঙ্ক হোল্ডার্স দেয়ার উইল বি অ্যাটলিস্ট 3 রাউন্ডস অফ কাউন্সিলিং। 3টে ন্যূনতম রাউন্ডের কাউন্সিলিং হবে 2020 জয়েন্ট এন্ট্রান্সের WBJEE জন্য। এবং রেসিডিউয়াল ভ্যাকেন্সি রিপোর্ট এবং অবশিষ্ট ভ্যাকেন্সি রিপোর্টগুলো প্রত্যেকটা রাউন্ডের শেষে আপডেট করা হবে। তারপর বলা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটস ক্যান রেজিস্টার অ্যাট দ্য বিগিনিং অফ ইচ রাউন্ড। প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা রেজিস্টার শুরু করতে পারবে। এবার আমি পুরো ডিটেলসে আসছি। ভ্যাকেন্ট সিটস আন্ডার এনি অফ দ্য রিজার্ভ ক্যাটাগরিজ ST SC OBC B PWD শ্যাল নট বি কনভার্টেড টু জেনারেল অর আনরিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ ST SC OBC A OBC B PWD এই যে সিটগুলো, এগুলো যদি কোনো রাউন্ডের শেষে ভ্যাকেন্ট থেকেও যায় তাহলে সেগুলো কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কনভার্ট হবে না। একইভাবে AICTEর গাইডলাইন্স অনুযায়ী TFW অর্থাৎ যেটা ফাইন্যান্সিয়াল উইকার সেকশনের যারা অ্যাপ্লাই করবে, TFW ক্যাটাগরির যে সিটগুলো সেগুলোও কিন্তু কনভার্ট হবে না জেনারেল ক্যাটাগরিতে। এরপর বলা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেন 2020 র্যাঙ্ক হোল্ডারদের জন্য যে সিটটা রিজার্ভ থাকে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, সেই সিটগুলো এবং যারা NATA অর্থাৎ ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার দিয়ে থাকে তাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে জয়েন্ট এন্ট্রান্স মেন্সের র্যাঙ্ক অনুযায়ী এবং তাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 500 টাকা। কিন্তু জয়েন্ট WBJEE 2020 যারা র্যাঙ্ক হোল্ডার থাকবে তাদের আমি এইমাত্র বললাম কোনো রকম রেজিস্ট্রেশন ফিস কিন্তু লাগছে না এবছর। ফর কাউন্সিলিং অফ WBJEE মেন 2020 র্যাঙ্ক হোল্ডার্স দেয়ার উইল বি 1 রাউন্ড। একটাই রাউন্ড হবে JEE মেন র্যাঙ্ক হোল্ডারদের জন্যে।
এরপর আসছে WBJEE 2020 র্যাঙ্ক হোল্ডার্সদের জন্য। ইচ ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার টু টেক পার্ট ইন দ্য কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস। প্রত্যেকটা স্টুডেন্ট কি ক্যান্ডিডেট কি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এখনও রেজাল্ট বেরোনোর পর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিং ও অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করার জন্যে। এবং রেজিস্ট্রেশনের সময় তাদেরকে কী কী দিতে হবে, তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যদি কোনো রকম ভবিষ্যতে রিফান্ডের ব্যাপার থাকে যাতে সেই অ্যাকাউন্টে ঢুকতে পারে সেরকম একটা অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, সাথে তার এইচএসের অ্যাকাডেমিক স্কোরের রেজাল্ট মার্কশিট দিতে হবে এবং সাথে সাথে ক্লাস 10-এরও মার্কশিটটা প্রোভাইড করতে হবে, কারণ ক্লাস 10-এর ইংলিশের ইংলিশের স্কোরটা কিন্তু চেক করা হবে। এরপর আসছি ক্যান্ডিডেট মাস্ট অলসো আপলোড ফলোয়িং স্ক্যান ডকুমেন্টস। রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত স্ক্যান্ড করা অনলাইনে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, যেটা আগে ফিজিক্যালি রিপোর্টিং সেন্টারে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হতো, এখন এবছর থেকে সেই ভেরিফিকেশন সিস্টেমটা সম্পূর্ণ অনলাইনে হবে। অনলাইনে কিভাবে হবে আমি এটাই এই আলোচনাই করছি, তবু একটা কথা বলে দিই, 17,000 CSC সেন্টার আছে, কমন সার্ভিস সেন্টার। সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে তোমাদেরকে আবেদনটা জানাতে হবে, সেখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে রেজিস্ট্রেশনের সময়। এবং তার নিয়মটা হচ্ছে যে ডকুমেন্টসগুলোকে কালার এবং তার রেজুলেশন হতে হবে 150 DPI, PDF ফরম্যাট হতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে তার লিস্ট দেখো দেওয়া আছে। 1 নম্বরে বলছে অল র্যাঙ্ক হোল্ডার্স 10th অ্যাডমিট কার্ড, অর্থাৎ সকলের জন্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থটা ভেরিফিকেশন করার জন্য। সকল র্যাঙ্ক হোল্ডারদের জন্যই 10th মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট লাগবে। সকল র্যাঙ্ক হোল্ডারদের জন্যই কিন্তু 12th মার্কশিট অর্থাৎ এইচএসের রেজাল্টটাও লাগবে। এরপর বলছে WB ডোমিসাইল ক্যান্ডিডেটস, অর্থাৎ ডোমিসাইল ক্যান্ডিডেটদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। যারা ST SC রিজার্ভেশন ক্যাটাগরিতে পড়ছে তাদের রিজার্ভেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট লাগবে। PWD যারা র্যাঙ্ক হোল্ডার আছে তাদেরকে PWD সার্টিফিকেট দিতে হবে। আর TFW যারা র্যাঙ্ক হোল্ডার আছে অর্থাৎ ফাইন্যান্সিয়ালি উইকার সেকশন থেকে যারা আসছে তাদেরকে কিন্তু ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু কমন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে এবং সেগুলো স্ক্যান করে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। তার নিচে বলা আছে অ্যাজ এ স্পেশাল মেজার টু হেল্প দ্য ক্যান্ডিডেটস WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড 17,000 কমন সার্ভিস সেন্টার অর্গানাইজ করা হয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে ফর অনলাইন রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোডিং অ্যান্ড চয়েস ফিলিং। অর্থাৎ রেজিস্ট্রেশন, ডকুমেন্ট আপলোডিং এবং চয়েস ফিলিংয়ের জন্য 17,000 CSC খোলা হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। দ্য সার্ভিস ইজ ফ্রি ফর দ্য ক্যান্ডিডেটস। এবং এই যে CSC সেন্টারগুলোতে এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ডকুমেন্ট আপলোডিং এবং চয়েস ফিলিংটা হবে, সেটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট হবে। কোনো সার্ভিস সেন্টার কিন্তু তোমাদের কাছ থেকে কোনো রকম রেজিস্ট্রেশনের জন্য টাকা নিতে পারবে না, এটা সম্পূর্ণ গভর্নমেন্ট প্রোভাইড করছে। এবার বলছে এ লিস্ট অফ সাচ CSC ইজ গিভেন দ্য ওয়েবসাইট wbje.in। অর্থাৎ আমরা একটা কোন কোন জায়গায় কোন কোন CSC আছে তার পুরো লিস্ট একটা ওয়েবসাইটে দেওয়া আছে wbje.in ওয়েবসাইটে, সেখানে আমরা গিয়ে পুরো দেখে নেবো, আমি দেখিয়ে দেবো, অসুবিধে নেই। এরপর বলছে ক্যান্ডিডেটস মাস্ট বি কশাস অ্যাবাউট অল ইনপুটস, অর্থাৎ সে যা ইনপুট দেবে অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন সেগুলো সম্পর্কে তাকে সাবধান থাকতে হবে, কারণ একবার সাবমিট করার পর আর কারেকশনের কোনো অপশান থাকবে না। কোনো এজেন্ট কিন্তু সেটা কারেকশন করতে পারবে না, শুধুমাত্র ক্যান্ডিডেট ছাড়া। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। হেন্স ইফ দ্য অ্যালটমেন্ট অর অ্যাডমিশন ইজ ক্যান্সেল ডিউ টু রং এন্ট্রি গিভেন বাই দ্য ক্যান্ডিডেট, বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর দ্য সেম। অর্থাৎ কোনো রকম যদি অ্যালটমেন্ট বা অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় ভুল ইনপুটের ফলে ক্যান্ডিডেটের, তাহলে কিন্তু বোর্ড আর তার জন্য রেসপন্সিবল থাকবে না। তাই এটা বলা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় সমস্ত ইনপুট যেন কারেক্টলি প্রোভাইড করা হয়। এরপর আমি চলে আসছি ডকুমেন্টস ভেরিফিকেশান। দেখো ডকুমেন্টস ভেরিফিকেশানটার প্রসেসটা এখানে দেওয়া আছে। দ্য ডকুমেন্টস আপলোডেড বাই ক্যান্ডিডেটস উইল বি ভেরিফাইড বাই ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার, যেটা আগে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হতো তার জায়গায় ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার VRC এসছে। এই ডকুমেন্টগুলো আপলোড হওয়ার পর ভার্চুয়াল রিপোর্টিং সেন্টার সেই ডকুমেন্টগুলোকে ভেরিফাই করবে। তার জন্য ক্যান্ডিডেট নিড নট ভিজিট এনি রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্টস ভেরিফিকেশান, পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। এরপর আমি আসছি ইফ অল ডকুমেন্টস আর অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেট উইল রিসিভ এ SMS। VRCতে ভেরিফিকেশান হওয়ার পর সমস্ত ডকুমেন্টস যদি ক্যান্ডিডেটের অ্যাকসেপ্ট করা হয়, তারপর ক্যান্ডিডেটের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি SMS আসবে, কনফার্মেশন মেসেজ। যদি কোনো ডকুমেন্টস রিজেক্ট হয় তাহলেও একটা SMS যাবে,
তারপর ওই রেজিস্ট্রেশন করা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা রিজেকশনের কারণটাও জানতে পারবে। তারপরে বলছে ইফ এনি রিলেভেন্ট ডকুমেন্ট ইজ ইলিজিবল ক্যান্ডিডেট উইল গেট অ্যান SMS টু রিআপলোড। অর্থাৎ কোনো ডকুমেন্টস হয়তো স্ক্যান করতে গিয়ে তার রেজুলেশন ঠিকঠাক আসেনি বা ছবির কোয়ালিটি ঠিকঠাক আসেনি, সেক্ষেত্রে হয়তো আবার SMS যাবে রিআপলোড করার জন্য ডকুমেন্টসটা, সেক্ষেত্রে আবার কিন্তু CSCতে গিয়ে সেটাকে রিআপলোড করে আসতে হবে। এরপর বলছে ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড এ সিট অনলি অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টস আপলোডেড বাই হিম হার অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই VRC। অর্থাৎ এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট কিন্তু একটাই মাত্র সিট তার জন্য অ্যালট করা হবে তার নির্দিষ্ট ডকুমেন্টস আপলোডের পর। ফর এক্সাম্পল, ইফ এ TFW ক্যান্ডিডেট ইজ আনএবল টু আপলোড অ্যান অ্যাকসেপ্টেবল ইনকাম সার্টিফিকেট, he will not be allotted any TFW seat even if such a choice is opted by the candidate। অর্থাৎ ধরা যাক কোনো TFW স্টুডেন্ট যদি তার ইনকাম সার্টিফিকেট প্রপার না দিতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু কী হবে না, কোনো TFW সিট তাকে অ্যালট করা হবে না। এরপর আসছে চয়েস ফিলিং। তোমরা কিভাবে ইনস্টিটিউটের বা কোর্সের চয়েস ফিল করবে সেইটা এখানে বলা হচ্ছে। ডিউরিং রেজিস্ট্রেশন আফটার এন্টারিং অল ইনফরমেশন অ্যান্ড আপলোডিং অফ ডকুমেন্টস, মানে সমস্ত রেজিস্ট্রেশনের সময় সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এবং ডকুমেন্টস আপলোড করার পর ক্যান্ডিডেট উইল বি অ্যাবল টু ভিউ অল চয়েসেস অফ ইনস্টিটিউটস। তার সামনে পড়ে থাকা তার সমস্ত চয়েস ইনস্টিটিউট এবং তার ব্রাঞ্চ যেগুলো অ্যাভেলেবেল থাকবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী, যেগুলো সে ডেটা ইনপুট করেছে সেই অনুযায়ী সমস্ত চয়েস কিন্তু তাকে দেখিয়ে দেওয়া হবে ডিউরিং দ্য টাইম অফ রেজিস্ট্রেশন। দ্য চয়েস আর শোন ইন অ্যালফাবেটিক অর্ডারে চয়েসগুলো দেখানো হবে, ইনস্টিটিউটের নেম বা তার ব্রাঞ্চগুলো দেখানো হবে। ক্যান্ডিডেট ক্যান অলসো সার্চ টাইপ অফ ইনস্টিটিউট ওয়াইজ, অর্থাৎ ইনস্টিটিউট ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজও সার্চ করলে তারা খুঁজে পাবে। TFW সিটস আর শোন অ্যাজ সেপারেট চয়েস ফর এভরি ইনস্টিটিউট, প্রত্যেকটা ইনস্টিটিউটেই TFW সিটস যেগুলো রিজার্ভ থাকবে সেগুলো আলাদাভাবে দেখানো হবে। এবং যারা TFW স্টুডেন্ট থাকবে তারা যদি শুধু TFW ক্যাটাগরিতে যদি না পেয়ে নন TFW ক্যাটাগরিতে ভর্তি হতে চায়, তাহলে তাদেরকে দুটোর জন্যই আবেদন করতে হবে। এখানে পরিষ্কার বলা আছে a candidate is ready to accept either TFW or non-TFW seat in some institute, in some branch, then she must select both, অর্থাৎ দুটোকেই সিলেক্ট করতে হবে। যদি সে যে কোনো একটাকে সিলেক্ট করে তাহলে সেই ক্যাটাগরিতে সিট যদি তার ভ্যাকেন্ট যদি না থাকে তাহলে কিন্তু তাকে আর অন্য ক্যাটাগরিতে অর্থাৎ TFWতে অ্যাপ্লাই করলে নন TFWতে দেওয়া হবে না, নন TFWতে অ্যাপ্লাই করলে TFWতে সে কিন্তু সিট পাবে না। এরপর বলছে ক্যান্ডিডেটস মাস্ট বি ভেরি জুডিশিয়াস, অর্থাৎ এগুলো রেজিস্ট্রেশনের সময় যে ইনস্টিটিউট ব্রাঞ্চ নেম যা সব সিলেক্ট করবে সেগুলো খুব সিনসিয়ারলি সিলেক্ট করতে হবে ইত্যাদি বলা আছে এখানে। এরপর চলে আসি দেখো জি অপশানটায়। আচ্ছা, এফ অপশানটা বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট অলসো অ্যারেঞ্জ হিজ অর হার চয়েসেস ইন অর্ডার অফ হিজ হার প্রায়োরিটি অনুযায়ী চয়েস ক্রিয়েট করতে হবে। এবং চয়েস তোমাদের ম্যাক্সিমাম 20টা চয়েস তোমরা ক্রিয়েট করতে পারবে, সেটাও লেখা থাকবে, তোমরা দেখে নেবে। আসছি আমরা, 20টা চয়েস তোমরা ক্রিয়েট করবে প্রায়োরিটি অনুযায়ী পরপর প্রেফারেন্স হিসাবে। তারপর জি অপশান বলছে ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, যদি কোনো চয়েস তোমরা সিলেক্ট না করো এবং ডাজ নট লক হিজ চয়েসেস এবং চয়েসটাকে লক না করো, তাহলে সি উইল নট গিভেন এনি অ্যালটমেন্ট, তাকে কোনো সিট অ্যালট করা হবে না সেই সাইকেলের জন্যে। অর্থাৎ বেশ কয়েকটা সাইকেলের মাধ্যমে তোমাদের এই কাউন্সেলিং প্রক্রিয়াটা হবে এবং ফার্স্ট সাইকেল কবে স্টার্ট হবে তার শিডিউল টাইম অবশ্যই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং তোমরাও সেই শিডিউল টাইম যথাসময়ে খোঁজ পাওয়ার জন্যে এই চ্যানেলের যদি সাবস্ক্রাইব করে রাখো আমরাও সেই ইনফরমেশন নিয়ে আসবো। তাই যথাযথ যখনই যে নোটিশই আসুক না কেন তার ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে করে যে কোনো রকম নোটিশ এলেই আমরা তোমার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছাতে পারে। এখন সাইকেল কবে স্টার্ট হবে তার নোটিফিকেশান তো পরেই ওয়েবসাইটে আসছে। তো যখন সাইকেল চয়েস হবে তখন কি হবে না, সেই কোনো একটা সাইকেলে সে যদি সিট চয়েস না করে তো পরের সাইকেলে তাকে সিট চয়েস করতে দেওয়া হবে, সেই সাইকেলে না পারলেও পরের সাইকেলে পারবে। এটাই অপশান জি বলছে। অপশান এইচ কি বলছে, হোয়াইল দ্য ডকুমেন্টস আর ভেরিফাইড অ্যাট VRCs ওয়ান অর মোর ডকুমেন্টস ক্যান বি রিজেক্টেড, অর্থাৎ যখন VRC অর্থাৎ ভার্চুয়াল VRC যেটা ফাইল দ্য ডকুমেন্টস আর ভেরিফাইড অ্যাট VRC অর্থাৎ ভার্চুয়াল রিপোর্টিং সেন্টারে যখন ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে
তখন কিন্তু তোমাদের কোনো ডকুমেন্টস যদি আনএলিজেবল মনে হয় সেক্ষেত্রে ওরা কিন্তু ডকুমেন্টসগুলোকে রিজেক্ট করতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে সেন্সিয়ারলি ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এরপর আসছি 2.3-তে চয়েস লকিং। ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই তার যে কোনো চয়েসকে লক করতে হবে এবং উইদিন প্রি অ্যানাউন্স ডেট একটা প্রি অ্যানাউন্স ডেট তারা বলে দেবে যে এই ডেটের মধ্যে চয়েস লক করতে হবে, সেই ডেটের মধ্যেই তোমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু লক হিজ হার চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেডলাইন সি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট ইন দ্য কারেন্ট সাইকেল। অর্থাৎ ঠিক নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে যদি তোমরা কোনো চয়েস যদি লক না করো তাহলে সেই সাইকেলের জন্য তোমরা কিন্তু আর সিট অ্যালটেড পাবে না, আবার পরের সাইকেলে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এরপর আমি এসেছি অ্যালটমেন্ট অফ ফার্স্ট সাইকেল উইল বি ডিক্লেয়ার্ড অন প্রিশিডিউল ডেট। অর্থাৎ আগে থাকতে একটা শিডিউল করে দেওয়া হবে, ডেট শিডিউল করা হবে এবং সমস্ত রেজিস্টার ক্যান্ডিডেটকে ইনফর্ম করা হবে SMS-এর মাধ্যমে। তোমরা সেই সময় তোমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে সেখানে তোমাদের অ্যালটমেন্টটা চেক করতে পারবে। The allotment status will show the institute and branch in which she has been allotted a seat. তোমাকে যে সিটটা অ্যালট করা হবে তার ব্রাঞ্চ, তার ইনস্টিটিউট এবং তার চয়েস নাম্বার সমেত তোমাকে লগ ইন করার পর দেখিয়ে দেওয়া হবে এবং সেখানে তোমাদেরকে 3টে অপশান দেওয়া হবে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট, অর্থাৎ তুমি সিটটা অ্যাকসেপ্ট করে নিলে এবং কনফার্ম হয়ে গেলে। দ্বিতীয় হচ্ছে অ্যাকসেপ্ট উইথ অপশান ফর পসিবল আপগ্রেডেশন, অর্থাৎ তুমি সেই সিটটাকে অ্যাকসেপ্ট তো করলে কিন্তু যদি ফার্দার আপগ্রেডেশনের অপশান পাও তাহলে সেটা যেন করা হয়, সেই অপশানটা তুমি চয়েস করতে পারো। অথবা 3 নম্বর ডু নাথিং করতে পারো। এবার কোনটা করলে কি হবে, যদি অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য সিট করো সেক্ষেত্রে কি হবে, তোমাকে 5,000 টাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট আর TFWর জন্য 5,000 টাকা এবং সেলফ ফিনান্স প্রাইভেট ইনস্টিটিউটগুলোর জন্য 40,000 টাকা তোমাকে কিন্তু দিয়ে ওই সিটটাকে বুক করতে হবে এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিতে হবে যেটা প্রভিশনাল এবং সাকসেসফুলি ফিজিক্যাল ভেরিফিকেশন ওই ইনস্টিটিউটে গিয়ে করার পরেই তোমাদেরকে কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট লেটার বা ফাইনাল তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে। সেকেন্ড কেসটা যদি করো অ্যাকসেপ্ট উইথ অপশান ফর এ পসিবল আপগ্রেডেশন, সেক্ষেত্রেও তোমাদের ওই একই নিয়ম, তোমাদেরকে একই পরিমাণ টাকা দিতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে তুমি টাকা দেওয়ার পরেও যদি পরবর্তীকালে তোমার আপগ্রেডেশনের কোনো সিট হয়তো দেখা গেল পছন্দের আপগ্রেডেশনের সিট পরে ফাঁকা হলো, ভ্যাকেন্ট হলো, তোমাকে কিন্তু সেই আপগ্রেডেড সিটটা দেখানো হবে। সেই মুহূর্তে তুমি এই সিটটাকে ক্যান্সেল করে নতুন আপগ্রেডেড সিটটাকে চয়েস করতে পারবে। আর ডু নাথিং করলে কোনো রকম তোমার টাকা বা কিছু ফিস দিতে হবে না, কোনো সিট তোমাদের জন্য অ্যালট হবে না। যে সিটটা অ্যালট হয়েছিল সেই সিটটাকে ভ্যাকেন্ট দেখানো হবে এবং সেই সাইকেলের জন্য তোমাদের আর কোনো সিট অ্যালট করা হবে না, তারা কিন্তু পরের সাইকেলে আবার রিকনসিডার হবে। এরপর আসছে আপগ্রেডেশন। বলছে হোয়েন এ ক্যান্ডিডেট অ্যাকসেপ্টস দ্য সিট অ্যালটেড টু হিম হার পেজ দ্য রিকুইসাইড ফিস অ্যান্ড অপটস ফর আপগ্রেডেশন। যদি আপগ্রেডেশনের তোমরা অপশান চয়েস করো তাহলে সেই সাইকেলের মধ্যেও আপগ্রেডেড হতে পারো বা পরের সাইকেলে গিয়েও আপগ্রেডেড হতে পারো। যদি আপগ্রেডেড হও দ্য ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড বাই SMS করে তোমাদেরকে জানানো হবে। অলসো দ্য শিডিউল ডেটস অফ অ্যালটমেন্ট আর প্রি অ্যানাউন্সড, এবং এই অ্যালটমেন্টের ডেটটা তোমাদেরকে অবশ্যই আগে থাকতে জানিয়ে দেওয়া হবে। এরপর কি বলছে, এরপর বলছে ওয়ান্স আপগ্রেডেড, যদি একবার আপগ্রেড করা হয় হ্যাজ ফাইন অনলি 2 অপশন, দুটো অপশন থাকবে। যদি আপগ্রেড করে তোমাকে নতুন সিট অ্যালট করা হয় সেক্ষেত্রে তোমার কাছে অপশন দুটো বলতে একটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ দ্য আপগ্রেডেড সিট, সেক্ষেত্রে তুমি ওই আপগ্রেডেড সিটটাকে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবে এবং আপগ্রেডেশন ইকুয়াল টু নো এই অপশানটা তোমাদের ওখানে দেখাবে, সেটাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে এই সিটটা তোমার জন্য ফাইনালাইজড বুক হয়ে যাবে। আর দ্বিতীয় তুমি করতে পারো ফার্দার আপগ্রেডেশনের জন্য আরও অপশান চয়েস করতে পারো, যে সেটা তোমার পছন্দ নয়, তুমি আরও আপগ্রেডেশন দেখতে চাও, সেক্ষেত্রে আপগ্রেডেশন ইকুয়াল টু ইয়েস এই অপশানটা ক্লিক করতে হবে। এরপর বলছে ইন আইদার কেস দ্য ক্যান্ডিডেট মাস্ট পে পজিটিভ ডিফারেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্রভিশনাল অ্যাডমিশন ফি, অর্থাৎ ওপরের দুটো কেসের জন্য কিন্তু যে প্রভিশনাল অ্যাডমিশন ফিসটার কথা একটু আগে বললাম, অর্থাৎ 5,000 টাকা গভর্নমেন্ট, TFWর 5,000 টাকা এবং প্রাইভেট ইনস্টিটিউটের জন্য 40,000 টাকা, সেই ফিসটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। পরবর্তীকালে তোমরা যদি সেই চয়েসগুলো কোনো রকমভাবে হয়তো দেখা গেল যে তোমরা করলে না বা সিট বুক করলে না বা তোমার পছন্দ মতো সিট পেলে না তাই ক্যান্সেল করলে, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনের সময় দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি রিফান্ড পেয়ে যাবে। দ্য আপগ্রেডেড ক্যান্ডিডেট হ্যাজ নো অপশন অফ নট অ্যাকসেপ্টিং দ্য আপগ্রেডেশন ওয়ান্স আপগ্রেডেড, অর্থাৎ তোমাদের একবার আপগ্রেডেড হয়ে যাওয়ার পর তোমরা আর কিন্তু প্রিভিয়াস অর্থাৎ
প্রথম যে সিটটা পেয়েছিলে, যেটাতে তোমরা আপগ্রেডেশন ইয়েস সিলেক্ট করেছিলে, সেই সিটটায় ব্যাককে কিন্তু আর রিভার্সে যেতে পারবে না। একবার আপগ্রেডেড সিট যদি তোমার অ্যালট হয়ে যায়, তোমার যদি মনে হয় না আমার আগের সিটটাই ঠিক ছিল, আগের যে অ্যালটেড যে সিটটা ছিল সেটা ঠিক ছিল, সেটাই কিন্তু আর প্রিভিয়াসলি ফিরে যেতে পারবে না। তোমাকে ফার্দার আপগ্রেডেশনের জন্য ইয়েস অপশান চয়েস করতে হবে, অথবা সেই আপগ্রেডেড সিটটাকেই চয়েস করতে হবে। কারণ আগের রিভার্স সিটটা তখন সঙ্গে সঙ্গে তোমার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে সেই সিটটা দিয়ে দেওয়া হবে। এরপর বলছে যদি ক্যান্ডিডেট ফেলস টু অ্যাকসেপ্ট দ্য আপগ্রেডেশন অর পে পজিটিভ ডিফারেন্সিয়াল ফি, অর্থাৎ যদি ফিস দিতে অসমর্থ হয় বা আপগ্রেডেশনটা অ্যাকসেপ্ট না করতে পারে, সেক্ষেত্রে আপগ্রেডেড অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি এবং সেই পরের এবং হি সি উইল বি কনসিডার্ড ইন নেক্সট সাইকেল, অবশ্যই পরের সাইকেলে তাকে আবার কনসিডার করা হবে। সেই সাইকেলের জন্য তার ক্যান্সেল হয়ে যাবে আপগ্রেডেড সিটটা। এবার বলছে দোজ হু অ্যাকসেপ্টস দ্য আপগ্রেডেশন অ্যান্ড অপটস ফর ফার্দার আপগ্রেডেশন, যারা কি করবে, যারা আপগ্রেডেশনটাকে অ্যাকসেপ্ট করবে এবং ফার্দার আপগ্রেডেশনের অপশানটা চয়েস করবে, তাদের জন্য হবে হ্যাভ দ্য কারেন্টলি আপগ্রেডেড সিট, অর্থাৎ সেই সাইকেলের মধ্যে যে সমস্ত আপগ্রেডেড সিট আছে হয় সেইগুলো তাদেরকে দেওয়া হবে, যেগুলো তখনও পর্যন্ত সেই সাইকেলে হাতে থাকবে, কিংবা তাদেরকে পরের সাইকেলেও যে সমস্ত সিট তার চয়েসে আপগ্রেডেড সিট আসবে সেইগুলোর অপরচুনিটিও নিতে পারবে। এরপর বলছে এনি ক্যান্ডিডেট হু অপটস ফর ফার্দার আপগ্রেডেশন অ্যাট এনি স্টেজ ইন এনি সাইকেল আর নট অ্যালাউড মডিফাই হিজ আর চয়েসেস সাবসিকুয়েন্টলি, অর্থাৎ একবার যদি কেউ ফার্দার আপগ্রেডেশন যে কোনো স্টেজে সিলেক্ট করে দেয় তাহলে তার চয়েস কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এরপর বলছে দ্য ফার্স্ট সাইকেল ক্লোজেস অ্যাবাভ অ্যান্ড সেকেন্ড সাইকেল স্টার্ট, অর্থাৎ ফার্স্ট সাইকেলের কাজকর্ম এত পর্যন্ত শেষ হলো, এবার 3 নম্বর থেকে আমরা সেকেন্ড সাইকেলে স্টার্ট করছি। প্রথমেই থাকবে সেকেন্ড সাইকেলে কারা কারা অ্যাপ্লাই করতে বা কারা কারা এলিজেবল হবে সেকেন্ড সাইকেলের ক্ষেত্রে। বলছে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট, অর্থাৎ ফার্স্ট সাইকেলে যারা কোনো রকম অ্যালটমেন্ট পায়নি তাদেরকে রেজিস্টার করার প্রয়োজন নেই, একবার রেজিস্ট্রেশনেই যথেষ্ট এবং একবার ডকুমেন্টস আপলোডেই যথেষ্ট। Those who were allotted seats in earlier cycle did not accept or did nothing, অর্থাৎ যারা সিট পেয়েছে কিন্তু ডিড নাথিং অপশান চয়েস করেছিল, অথবা আর্লিয়ার সিটে তাদের যে সিটটা তাকে দেওয়া হয়েছিল সেটা সে অ্যাকসেপ্ট করেনি, সেক্ষেত্রে তারাও কিন্তু সেকেন্ড সাইকেলে অপশান পাবে, তাদেরকেও কিন্তু রেজিস্টার এবং আপলোড করার প্রয়োজন নেই। এবং যারা আপগ্রেডেড সিটটা ফার্দার আপগ্রেডেশন সিলেক্ট করেছিল তারাও কিন্তু সেকেন্ড সাইকেলে অপশান পাবে চয়েস করার। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন আর্লিয়ার সাইকেল অ্যাজ দেয়ার ডকুমেন্টস ওয়ার রিজেক্টেড, যাদের ডকুমেন্টস রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ফার্স্ট সাইকেলে তারা সিট পায়নি, তারাও সেকেন্ড সাইকেলের জন্য অ্যালাউড হবে। দোজ হু ডিড নট রেজিস্টার ইন দ্য আর্লিয়ার সাইকেল, যারা প্রথম সাইকেলে রেজিস্টার করেনি তারাও সেকেন্ড সাইকেলে রেজিস্টার করতে পারবে নতুন করে, এবং নতুন করে তাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ভিআরসি থেকে সেই ডকুমেন্টস ভার্চুয়াল রিপোর্টিং সেন্টারে তাকে ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পরে তাকে ঠিক প্রথম সাইকেলের মতোই আবার দ্বিতীয় সাইকেলে ট্রিট করা হবে। তাহলে এই হলো যারা যারা দ্বিতীয় সাইকেলে অংশগ্রহণ করার এলিজেবল। এরপর বলছে জেনারেল রুলস, কিছু জেনারেল রুলস দিয়েছে এখানে। উইথড্রয়াল, যে কোনো সাইকেল চলাকালীন ক্যান্ডিডেট কিন্তু তার সিটটা উইথড্র করতে পারে, সেক্ষেত্রে সে রিফান্ড পেয়ে যাবে। রিফান্ড প্রক্রিয়াটা তার অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবার আসছি মেন যেটার একটা এলিজিবিলিটি তোমরা অনেকেই জানো, তবু এখানে দেখো দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ফর দ্য 4-year ডিগ্রি লেভেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস ইন অল ইনস্টিটিউট অ্যান্ড 4-year ডিগ্রি লেভেল ফার্মাসি কোর্সেস ইন যাদবপুর ইউনিভার্সিটি, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির 4 বছরের ফার্মাসি কোর্স এবং অন্যান্য সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের 4 বছরের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি কোর্সের এলিজিবিলিটি প্রথম 7.1-এ দেওয়া আছে। আর 7.2-এ দেওয়া আছে ফর দ্য 4-year ডিগ্রি লেভেল ফার্মাসি কোর্স, যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া বাকি যে সমস্ত ফার্মাসি কোর্সগুলো করানো হয় যে সমস্ত ইনস্টিটিউটে, সেই সমস্ত ইনস্টিটিউটের এলিজিবিলিটি 7.2-এ আছে। আর 5 বছরের আর্কিটেকচারের ডিগ্রি লেভেলের কোর্সের জন্য এলিজিবিলিটি 7.3-তে দেওয়া আছে। সিট ম্যাট্রিক্স, তোমরা সিট ম্যাট্রিক্স ডাউনলোড করতে পারবে, তার অপশনও আছে, আমি দেখিয়ে। কাউন্সিলিং প্রক্রিয়ার পুরো প্রসেসটা আমি বললাম। যদি এরপরেও কারো কোনো রকম ধোঁয়াশা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, সেখানে আমি সমস্ত রিপ্লাই দেবো। এছাড়াও আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম চ্যানেল, একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে,
সেখানে তোমরা জয়েন করে সেখানেও তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, তার উত্তর তোমাদেরকে দেওয়া হবে। এরপর চলো আমি দেখিয়ে দিই যে সিএসসি যে কমন সার্ভিস সেন্টার তাদের লিস্টটা তোমরা কোথা থেকে পাবে। দেখো, তোমাদেরকে আবার কিন্তু wbjeeb.in ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে প্রথমে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলে আছে সেইখানে দেখো লেখা আছে প্রভিশনাল, প্রথম যেটা লেখা আছে প্রভিশনাল লিস্ট অফ ইনস্টিটিউটস ফর 2020 কাউন্সিলিং, নিউ বলে যে অপশানটা আছে, এই অপশানটা আমি আসছি। তার আগে আমি যেটা বলবো, লিস্ট অফ কমন সার্ভিস সেন্টার, দেখো তার দুটো নিচেই আছে লিস্ট অফ কমন সার্ভিস সেন্টারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে কিন্তু এই রকম একটা জিনিস খুলে যাবে। এখানে প্রত্যেকটা জেলার সিরিয়াল নাম্বার অনুযায়ী কমন সার্ভিস সেন্টারের পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। সেই এখান থেকে প্রত্যেক জেলার কমন সার্ভিস সেন্টারের ইনফরমেশন ডাউনলোড তোমরা করে নিতে পারো। দেখো এখানে মোট 23টা জেলার ইনফরমেশন দেওয়া আছে, পাশে নীল বাটনে ক্লিক হেয়ার দেওয়া আছে, যে যার জেলায় গিয়ে ক্লিক হেয়ার করলে তোমরা পুরো কমন সার্ভিস সেন্টারের সেই জেলার লিস্টটা পেয়ে যাবে। এরপর দেখো আমি যদি ব্যাকে যাই, এখান থেকে আমি আবার ওয়েবসাইটটায় ব্যাকে এলাম, পুরোনো ওয়েবসাইটটায়। সেই ওয়েবসাইটে দেখো এখানে একটা জায়গায় আছে প্রভিশনাল সিট ম্যাট্রিক্স, যেটা একটু আগে বলছিলাম যে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে কোন ব্রাঞ্চে, সেটা দেখার জন্য প্রভিশনাল সিট ম্যাট্রিক্স দেখতে হবে। সেটা তোমরা এখান থেকে ক্লিক করতে পারো। ক্লিক করলে পরে তোমাদের এরকম একটা জায়গা আসবে। এখানে তোমরা যদি ওপেনে ক্লিক করো তাহলে তোমাদেরকে কিন্তু একটা ডাউনলোড অপশান আসবে। সেই ডাউনলোড অপশানে গেলে তোমরা কিন্তু এইরকম ইনস্টিটিউট নেম, ব্রাঞ্চ নেম, এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত সিটের কিন্তু পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে সিট ম্যাট্রিক্স। এই সিট ম্যাট্রিক্স তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপরে আমরা যদি ব্যাকে যাই তাহলে আমি আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে প্রভিশনাল লিস্ট অফ ইনস্টিটিউটস ফর 2020 কাউন্সিলিং। দেখো এইটা হচ্ছে একটা লিস্ট, এই লিস্টটাতে এখানে কিন্তু ফাইনাল প্রভিশনাল লিস্ট অফ ইনস্টিটিউটস ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মাসি অ্যান্ড আর্কিটেকচার থ্রু WBJEE 2020। অর্থাৎ এই সমস্ত ইনস্টিটিউশনের লিস্টগুলো এখানে পরপর দেওয়া আছে। এই ইনস্টিটিউশনগুলো খুললে তোমরা এখানে এর মধ্যে গিয়ে এদের ফি স্ট্রাকচার, এদের ভ্যাকেন্সি, কোন ট্রেডে কত ভ্যাকেন্সি আছে পুরো দেখতে পারবে। পরপর এদের অ্যাড্রেস দেখতে পারবে এবং এই যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলো এবারের কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, অতএব এগুলো তোমরা অবশ্যই চেক করে রাখবে। প্রথমেই আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, প্রথম 10টা, তারপরে সেলফ ফিনান্সিং আছে, তারপরে এগুলো পুরোপুরি দেখতে পাচ্ছ। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি আসবে কিছু, তারপর স্টেট এইডেড ইউনিভার্সিটি আসবে ইত্যাদি বেশ কিছু এখানে কিন্তু ইনস্টিটিউশনের লিস্ট দেওয়া হয়েছে যেগুলো এবারের কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করছে। মোটামুটি এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা বেশ কিছুটা বড় হয়ে গেছে, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আর যদি এর পরের যে সমস্ত নতুন নোটিশ আসবে সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলের এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিও এবং বেল আইকনটিতে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।